আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 22 ডিসেম্বর সোমবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো শিলচর বাইপাস ও কাজিডহর এলাকা থেকে বৃহৎ পরিমাণে হেরোইন সহ 4 আটক। বরাক উপত্যকায় বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার পাঠ মাধ্যমের দাবিতে 6 ঘণ্টার সত্যাগ্রহ অনশন। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন তীব্র নিন্দা নাগরিক অধিকার কমিটির। বাংলাদেশে নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে শিলচরে বিক্ষোভ জেলা যুব কংগ্রেস ও ইয়ং ব্রিগেডের। অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ বিজেপি, দায় চাপাচ্ছেন বিরোধীদের উপর, বললেন মল্লিকার্জুন খাড়গে। ওপারে অশান্তির আজ, কাছাড় শ্রীভূমি সীমান্তে হাই অ্যালার্ট। শিলচর মিজোরাম ফ্রন্টিয়ারে সামরিক শক্তি বৃদ্ধি, নতুন সেনাঘাঁটি ও বাংকার নির্মাণের প্রস্তুতি। ধর্মীয় সমতার আইন আনছে তেলেঙ্গানার রেবন্ত সরকার। মনরেগার উপর বুলডোজার চালিয়েছে মোদী সরকার। জি রামজিকে কালো আইন আক্কা সোনিয়ার। নতুন আইনের বিরুদ্ধে পথে নামার ডাক কংগ্রেস নেত্রীর। আমি দিল্লি আর কাশ্মীরে আলাদা কথা বলি না, রাজ্যের মর্যাদা ফেরোচ্ছে সরব ওমর আবদুল্লাহ। দলাইয়ে বিজেপির টিকিট পেতে নেতাকর্মীদের নিয়ে আলোচনায় অমিয় কান্তি। এবং সর্বশেষ খবরটি হল শীত অধিবেশনে বদলের ছবি। 15 দিনে 8 বিল পাস, 100% বেশি কাজ সংসদে। এবারে শুনুন বিস্তারিত খবর। কাছাড় পুলিশ মাদকের বিরুদ্ধে পৃথক পৃথক অভিযান চালিয়ে শিলচর বাইপাস ও কাজিডহর এলাকা থেকে 366 গ্রাম হেরোইন উদ্ধার সহ 4 পাচারকারীকে আটক করে বাজেয়াপ্ত হেরোইনের বাজার মূল্য আনুমানিক 2,75,00,000 টাকা হবে বলে জানান সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাস। আটক করা 4 জন ব্যক্তিকে পুলিশ জোর কদমে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদের আটক করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কাছাড় জেলায় ড্রাগসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাস। পরবর্তী খবর, অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ বিজেপি, দায় চাপাচ্ছেন বিরোধীদের উপর, বললেন মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেসই চাইছে আসামে বাংলাদেশিদের অনুপ্রবেশ ঘটুক। এই মর্মে রবিবার কংগ্রেসকে বিঁধেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা নিয়ে পাল্টা মোদীকে বিঁধলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তার মন্তব্য, প্রধানমন্ত্রী নিজে অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ, ওই ব্যর্থতা ডাকতেই সব কিছু বিরোধীদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। রবিবার আসামের কামরূপে নরেন্দ্র মোদীর সভা ছিল। ওই সভায় প্রধানমন্ত্রী বলেন, দেশদ্রোহী কাজকর্মে লিপ্ত হচ্ছে কংগ্রেস। ওরা চাইছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আসামে এসে থাকুক। ওরা এখানকার মানুষকে নিয়ে ভাবিত নয়, ওরা শুধু নিজেদের ভোট ব্যাংক নিয়ে ভাবিত। ক্ষমতা দখল করতেই কংগ্রেস এসআইআর এর বিরোধিতা করেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমি ভালো কিছু করতে গেলেই ওরা বিরোধিতা করে, কিন্তু বিজেপি আসামের মানুষের জন্যই কাজ করে যাবে। এ নিয়ে মোদির উদ্দেশ্যে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন মল্লিকার্জুন খাড়গে। তার প্রশ্ন, উনি কোন যুক্তিতে বিরোধী দলগুলির গাড়ে দোষ চাপাচ্ছেন? কেন্দ্রে এবং আসামেও বিজেপির সরকার। ওরা যদি অনুপ্রবেশ আটকাতে ব্যর্থ হয়, তার দায় কি কংগ্রেসের? আমরা কি এখানে শাসন করছি? উনি ব্যর্থ হয়েছেন এবং এর দায় বিরোধীদের ঘাড়ে চাপাচ্ছেন। ওর মন্তব্যের তীব্র নিন্দা করছি। খাড়গের সংযোজন, আমরা কখনো সন্ত্রাসবাদী বা অনুপ্রবেশকারীদের সমর্থন করিনি। উনি দোষারোপ করছেন কারণ উনি অনুপ্রবেশ আটকাতে ব্যর্থ হয়েছেন। পরবর্তী খবর, ধর্ম নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য ও অবমাননার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নতুন আইন আনছে তেলেঙ্গানা। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ঘোষণা করেছেন, কংগ্রেস নেতৃত্বাধীন রাজ্য সরকার বিদ্যমান আইন সংশোধন করে ধর্ম অবমাননাকারীদের জন্য আরও কঠোর শাস্তির বিধান করতে চলেছে। আসন্ন বাজেট অধিবেশনে এই আইন পেশ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান। হায়দ্রাবাদে সরকার আয়োজিত বড়দিনের অনুষ্ঠানে রেড্ডি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা সব ধরনের কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাওয়ার অধিকারী। তিনি আরও আশ্বাস দেন, খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের কবরস্থানের সমস্যাগুলি দ্রুত সমাধান করা হবে। রেড্ডি ডিসেম্বর মাসকে তেলেঙ্গানা ও কংগ্রেসের জন্য অলৌকিক মাস বলে উল্লেখ করেন। তিনি বলেন, ডিসেম্বরেই কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর জন্মদিন এবং একই মাসে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়েছিল। মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, অনেক তরুণের আত্মত্যাগের পর অন্ধ্রপ্রদেশে বড় রাজনৈতিক ক্ষতি সত্ত্বেও সোনিয়া গান্ধী তেলেঙ্গানা প্রদান করেছিলেন।
তবে তার এই মন্তব্যকে কেন্দ্র করে বিরোধী দল ভারত রাষ্ট্র সমিতি ও বিজেপি তীব্র সমালোচনা করেছে। তেলেঙ্গানা বিজেপি এক্সে পোস্ট করে রেড্ডির বক্তব্যকে চাটুকারিতা বলে আখ্যা দেয়। পোস্টে লেখা হয়, আজ বড়দিন উদযাপিত হচ্ছে সোনিয়া গান্ধীর অবদানের কারণে। এমন দাবি করলে আগামীকাল বলা হবে সূর্যোদয় গান্ধী পরিবারের জন্যই হয়। পরবর্তী খবর, ২৬-এর বিধানসভা নির্বাচনে ধলাইয়ে বিজেপি টিকিট চেয়ে ইতিমধ্যে নেতৃত্বের কাছে আবেদন জমা করেছেন দলের বরিষ্ঠ কর্মকর্তা অমিয় কান্তি দাস। এবার তৃণমূল স্তরে সংগঠনকে আস্থায় নিতে শিলচরের এক হোটেলে গেট টুগেদার করেছেন তিনি। সূত্রের খবর, গত ১৯ ডিসেম্বর রাতে আয়োজনটি ছিল। এতে অমিয় কান্তির সঙ্গে যাদের মন কষাকষি বা তিক্ততা ছিল তা কার্যত জেড়ে ফেলা হয়। তাকে নিয়ে আগামী দিনের পথ চলতে হবে বলে এদিন সিদ্ধান্ত হয়েছে। অমিয় কান্তিকে বিজেপি প্রার্থী করতে যতটা করা প্রয়োজন সেটাও করা হবে বলে নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ উপনির্বাচনের মতো যাতে তার টিকিট কাটা না যায় সেই পদক্ষেপ নেওয়া হবে বলে নাকি ঐক্যমত্য হয়েছেন সবাই। সেদিন রাতে এমনও আলোচনা হয়েছে যে শেষমেশ দেখা গেল কোনো সমীকরণে অন্য কাউকে প্রার্থী করল দল। এক্ষেত্রেও অমিয় কান্তি দাসকে প্রয়োজনে নির্দল প্রার্থী করেও লড়াইয়ে নামানো হবে বলে সিদ্ধান্ত হয়েছে, এমনটাই জানিয়েছে সূত্রটি। পরবর্তী খবর, বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতির প্রেক্ষিতে ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করেছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কাছাড় ও মিজোরাম ফ্রন্টিয়ারের অধীনে থাকা সীমান্ত এলাকাগুলিতে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে শ্রীভূমি ও কাছাড় জেলার আন্তর্জাতিক সীমান্তবর্তী নদীবেষ্টিত এলাকাগুলিতে নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সীমান্তে গোয়েন্দা শাখাকে সম্পূর্ণভাবে সক্রিয় করা হয়েছে এবং অনুপ্রবেশ ও অবৈধ অভিবাসন রুখতে বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে এবং প্রয়োজন হলে আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে বিএসএফ। কুশিয়ারা নদী সংলগ্ন সীমান্ত এলাকায় থার্মাল ক্যামেরা, নাইট ভিশন ক্যামেরা, সিসিটিভি ও অন্যান্য আধুনিক নজরদারি সরঞ্জাম বসানো হয়েছে। উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের মধ্যে মোট ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এর মধ্যে আসামের শ্রীভূমি জেলার প্রায় ৯৪ কিলোমিটার এবং কাছাড় জেলার প্রায় ২৭ কিলোমিটার সীমান্ত বাংলাদেশ সংলগ্ন। একই সঙ্গে রাজ্য সরকারের তরফে সীমান্তের দ্বিতীয় স্তরের নিরাপত্তা ব্যবস্থাকেও হাই অ্যালার্টে রাখা হয়েছে। উল্লেখ্য, ভারত বিরোধিতার সুর ক্রমেই চড়ছে বাংলাদেশে। উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করার ডাক দিয়েছেন বাংলাদেশি নেতারা। আর এই পরিস্থিতিতে ভারতীয় সেনা আরও একটি সামরিক ঘাঁটি তৈরি করবে উত্তর পূর্ব ভারতে। রিপোর্ট অনুযায়ী মিজোরামে একটি ঘাঁটি স্থাপনের উদ্যোগ নিয়েছে ভারতীয় সেনা। ১৭ মাউন্টেন স্ট্রাইক কোর এই ঘাঁটি তৈরির যাবতীয় দায়িত্ব পেয়েছে। এছাড়া শিলচর ও মিজোরাম ফ্রন্টিয়ারের অধীনে থাকা ৩টি ব্যাটালিয়ন এলাকায় বাংকার, ভূগর্ভস্থ অস্ত্রাগার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি রিপোর্টে। পরবর্তী খবর, জম্মু কাশ্মীর রাজ্যের মর্যাদা পুনরুদ্ধার নিয়ে ফের কড়া সুরে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য কেন্দ্রীয় সরকারের বিশেষ তহবিলকে তিনি প্রশংসা করলেও রাজ্যের তকমা ফেরত না দেওয়ার বিষয়টি নিয়ে তীব্র কটাক্ষ করেন। তার অভিযোগ, কেন্দ্রীয় সরকারের দয়ার ফলে জম্মু কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফেরত আসেনি। এক জনসভায় ওমর আবদুল্লাহ বলেন, আমি তাদের মতো নই যারা রাজনীতি করে মানুষকে প্রতারণা করে। কেন্দ্রীয় সরকার যেখানে ভালো কাজ করছে আমি তা স্বীকার করেছি, তবে তাদের ত্রুটিও অবশ্যই তুলে ধরব। তিনি আরও বলেন, রাজ্যের মর্যাদা পুনরুদ্ধার ছাড়া কেন্দ্রের বিরুদ্ধে তার আর কোনো অভিযোগ নেই। অন্যান্য ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার অভিযোগের জায়গা রাখেনি, কিন্তু রাজ্যের তকমা ফেরত না দেওয়ার বিষয়টি তাদের বড় ব্যর্থতা। সম্প্রতি দিল্লিতে বিশেষ তহবিলের জন্য কেন্দ্রকে প্রশংসা করায় বিরোধীদের কটাক্ষের মুখে পড়েন ওমর আবদুল্লাহ। বিরোধীদের অভিযোগ, তিনি দিল্লিতে বিজেপির প্রশংসা করেন আর কাশ্মীরে গিয়ে সমালোচনা করেন। সেই প্রসঙ্গে ওমর আবদুল্লাহর স্পষ্ট জবাব, আমি দিল্লিতে এক কথা আর কাশ্মীরে অন্য কথা বলি না। কাউকে খুশি করার জন্য মিথ্যার আশ্রয় নেব না। আমি জনসভা, বিধানসভা সর্বত্রই একই কথা বলি। পরবর্তী খবর, মনরেগার উপর বুলডোজার চালিয়েছে মোদী সরকার। জি রামজিকে কালো আইন আখ্যা সোনিয়ার। ১০০ দিনের কাজের প্রকল্পের নাম ও কাঠামো বদল ঘিরে কেন্দ্র সরকারের নিন্দায় মুখর কংগ্রেস। সংসদের দুই কক্ষে নতুন বিল পাশ হওয়ার পর
এই প্রথম প্রকাশ্যে মুখ খুললেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী। তার অভিযোগ, মোদী সরকার কার্যত মনরেগার উপর বুলডোজার চালিয়েছে। নতুন আইনকে তিনি সরাসরি কালো আইন বলে আখ্যা দেন। এক ভিডিও বার্তায় সোনিয়া গান্ধী বলেন, মনমোহন সিংয়ের নেতৃত্বে সর্বসম্মতিক্রমে মনরেগা আইন পাশ হয়েছিল এবং তা দেশের গরিব ও বঞ্চিত মানুষের জীবনে বড় পরিবর্তন এনেছিল। তার অভিযোগ, কোনো আলোচনা ছাড়াই বিরোধীদের মতামত উপেক্ষা করে সরকার এই আইনের চরিত্র বদলে দিয়েছে। শুধু নাম থেকে মহাত্মা গান্ধীকে বাদ দেওয়া হয়নি, প্রকল্পের মূল কাঠামো ভেঙে দেওয়া হয়েছে বলে দাবি তার অভিযোগ, আজ কেন্দ্রীয় সরকার রাজনৈতিক স্বার্থে সেই আইনকে ধ্বংস করেছে। কর্মসংস্থান, কাজের পরিমাণ ও স্থান নির্ধারণের ক্ষমতা কেন্দ্র নিজের হাতে তুলে নিচ্ছে বলেও কটাক্ষ করেন তিনি। কংগ্রেসের মতে এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়বে কৃষক, দিনমজুর ও গৃহহীন মানুষের উপর। রাজ্যগুলির আর্থিক সক্ষমতা না থাকলে কাজের সুযোগ ও সময়মতো মজুরি দুটোই অনিশ্চিত হয়ে পড়বে। উল্লেখ্য, মোদী সরকার মহাত্মা গান্ধীর নাম বাদ দিয়ে গ্রামীণ রোজগার গ্যারান্টি আইনের নাম বদলে রেখেছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন, বা সংক্ষেপে জি-রামজি। পাশাপাশি 100 দিনের বদলে ন্যূনতম কাজের গ্যারান্টি 125 দিনে বাড়ানোর প্রস্তাব আনা হয়েছে। সরকারের দাবি, নতুন ব্যবস্থায় বছরে প্রায় 1,51,000 কোটি টাকা খরচ হবে এই প্রকল্পে। তবে কংগ্রেসের আপত্তির মূল জায়গা অর্থনৈতিক বোঝা বণ্টন নিয়ে। নতুন আইনে মোট ব্যয়ের মধ্যে কেন্দ্র দেবে প্রায় 95,000 কোটি টাকা, বাকি প্রায় 55,000 কোটি টাকা বহন করতে হবে রাজ্য সরকারগুলিকে। এতদিন মনরেগার মজুরির সম্পূর্ণ দায় ছিল কেন্দ্রের উপর। সংশোধনের ফলে সেই খরচের প্রায় 40% রাজ্যগুলির ঘাড়ে চাপানো হচ্ছে। প্রসঙ্গত, সংসদে বিল পাশের সময় এই নাম বদল ও সংশোধন নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। কেন মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়া হলো, সেই প্রশ্নের স্পষ্ট জবাব দিতে পারেননি কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। যদিও তার দাবি, মোদী সরকার গান্ধীর আদর্শেই চলছে এবং বিলের নাম নিয়ে বিরোধীদের আপত্তি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। পরবর্তী খবর, সাম্প্রতিক অধিবেশনগুলিতে বারবার অচলাবস্থার ছবি দেখা গেলেও এবারের শীতকালীন অধিবেশন ব্যতিক্রম হয়ে থাকল। বিক্ষোভ ও রাজনৈতিক টানাপোড়েন ছিল, তবে তার মধ্যেও থামেনি সংসদের কাজ। মাত্র 15 দিনের অধিবেশনে কেন্দ্রের পেশ করা 10টি বিলের মধ্যে 8টি পাশ হয়েছে। কাজের নিরিখে দুই কক্ষই নির্ধারিত সময়ের চেয়ে বেশি সক্রিয় থেকেছে। শুরুটা অবশ্য সহজ ছিল না। বিরোধীরা অধিবেশনের প্রথম দিন থেকেই এসআইআর নিয়ে আলোচনার দাবি তুলে। সরকার প্রথমে রাজি না হলেও পরে পাল্টা শর্ত দেয়। এসআইআর নিয়ে আলোচনা হবে, তবে বন্দে মাতরম নিয়েও বিতর্ক চলবে। শেষ পর্যন্ত দুই পক্ষই সেই সমঝোতায় পৌঁছায়। তারপরেই সংসদের স্বাভাবিক কাজ শুরু হয়। বিক্ষোভ হয়নি এমন নয়, সংসদের বাইরেও যেমন প্রতিবাদ হয়েছে, তেমনি ভিতরেও একাধিকবার উত্তেজনা ছড়িয়েছে। কিন্তু সেই বিক্ষোভ নিয়মিত কাজকে পুরোপুরি থামিয়ে দিতে পারেনি। বিতর্কিত জি-রামজি বিল কিংবা শান্তি বিল নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। কোনো দিন তো মধ্যরাত পেরিয়েও সংসদের অধিবেশন চলেছে। পরিসংখ্যান বলছে, লোকসভায় নির্ধারিত সময়ের তুলনায় 110% কাজ হয়েছে। রাজ্যসভায় সেই হার আরও বেশি, 121%। সাম্প্রতিক সময়ে যেখানে দিনের পর দিন অধিবেশন ব্যস্ত যাওয়ার ছবি অভ্যস্ত হয়ে উঠেছিল, সেখানে এই পরিসংখ্যান নিঃসন্দেহে ব্যতিক্রমী। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই অধিবেশনের শাসক ও বিরোধী উভয় পক্ষই কিছুটা হলেও সমঝোতার পথে হেঁটেছে। তাতেই সম্ভব হয়েছে স্বল্প সময়ের মধ্যে বেশি কাজ। দীর্ঘদিন পর সংসদে এমন কার্যকর অধিবেশন দেখা গেল, যা গণতন্ত্রের জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।